আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা করব জয়ের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। নবম দশম শ্রেণীতে বিভাজন ফিরিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস করার সিদ্ধান্ত এনসিটিভি। দেশে জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও সকল বিষয়ের বই হাতে পৌঁছায়নি শিক্ষার্থীদের। এবারে বিস্তারিত। 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এখনও সকল পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। নতুন শিক্ষাবর্ষের এই বইগুলোতে করা হয়েছে পরিমার্জন, আনা হয়েছে নতুনত্ব। নানান প্রতিকূলতা পেরিয়ে এখনও চলমান রয়েছে বই ছাপানোর কাজ। তবে সকল শ্রেণীর বইগুলো পাওয়া যাবে এনসিটিভির ওয়েবসাইটে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। গত বুধবার থেকে শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। নতুন কারিকুলাম বাদ দিয়ে আবারও পুরাতন কারিকুলামে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। তবে বছর শুরুর প্রথম দিনই সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। রাজনৈতিক পট পরিবর্তন, সেই সঙ্গে বই পরিমার্জন সহ আরও নানান কাজ করতে যে এখনও সকল বই ছাপানো সম্ভব হয়নি। তবে গত বুধবার 2025 শিক্ষাবর্ষের সকল বইগুলো এনসিটিভির ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। যে পরিবর্তনগুলো হয়েছে এখানে খুঁজে খুঁজে কোন সেন্টেন্সটা বাদ দিয়ে কোন সেন্টেন্সে কে স্বাধীনতার ঘোষণা করেছে, কে আমাদের মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধুর, এগুলো নিয়ে আমরা কি প্রতিস্থাপন করলাম, কি ছিল এখনকার যে সংবিধান ছিল এখানের আবার লঙ্ঘন হয়েছে কিনা, এসব অনেক ধরনের অনেক আলোচনা হতে থাকবে। কিন্তু আমরা যতদূর পেরেছি আমার নির্দেশনা ছিল বস্তুনিষ্ঠভাবে যেন পরিমার্জনা করা হয়। এবারে মোট বইয়ের সংখ্যা প্রায় 40 কোটির মতো। 1 জানুয়ারি বেশ কিছু শ্রেণীতে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিন এ সকল বইগুলো হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। আজকে আমি 5টি বই পেয়েছি। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার খুব খুশি লাগছে, কারণ এগুলো হচ্ছে নতুন বছরের নতুন লেখা, নতুন বই পড়তেও ভালো লাগবে। আমরা এই নতুন বই পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর সুন্দর বই উপহার করার জন্য। বাচ্চারা সবাই খুবই আনন্দিত হয়েছে, বছরের শুরুর দিনই নতুন বই পেয়েছে এবং সেজন্য তারা আমাদের নতুন ক্যাটেগরি গভর্নমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছে। তবে সকল বইগুলোই দ্রুত ছাপানোর কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এখানে মনিটরিংয়ে নিযুক্ত আছেন। প্রতিদিন দিনরাত আমরা নিযুক্ত আছি, এনসিটিভিকে সহায়তা করছেন। দেশের গোয়েন্দা সংস্থাগুলিও খোঁজখবর নিচ্ছেন। আমরা যেখানে যাকে বলছি যে অমুক প্রেসে কাজ শুরু হচ্ছে না, দেরি হচ্ছে, কী অসুবিধা তার কাগজের অসুবিধা, তার ব্যাংকিংয়ের সমস্যা আমরা সমাধান করেছি। অভিভাবকদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। বই ছাপাতে দেরি হলেও ওয়েবসাইট থেকে বইগুলো ব্যবহার করে এখন থেকে শুরু করতে হবে অধ্যয়ন, এমনটাই জানান এই শিক্ষা গবেষক। যদি আগ্রহ থাকে ওয়েবসাইট থেকে তারা বইগুলো সংগ্রহ করে নিতে পারে, সেটা সফট কপি অথবা প্রিন্ট করে নিউ একটি করতে পারে। তো শিক্ষার্থীদের কাছে এবং অভিভাবকের কাছে আমার পরামর্শ থাকবে যে সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর সন্তান শিক্ষার্থী যে সে তাকে পড়তে হবে এবং অভিভাবকের সন্তান আমার সন্তানকে আমি পড়াবো এবং আমাকেই উদ্যোগ নিতে হবে। বইটা যতদিন না পাওয়া গেছে ততদিনের জন্য হলো কোনোভাবে জরুরি জিনিসগুলো একটু প্রিন্ট করে স্ট্যাপল করে অথবা সেলাই করে দিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আমাদের সমাজে এত সব উন্নয়নের পরেও আমরা ব্যর্থ সমাজে কিশোরীদের অবস্থার উন্নয়নে। এখনও 18 বছরের কম বয়সী সহ সকল নারী ও কিশোরীরা যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। প্রতি বছরই এর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করছেন নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে যে আইনি বলয় রয়েছে তার সম্পর্কে অনেকেই এখনও অজানা। আফরিন আক্তারের রিপোর্টে। 18 বছর বয়সী মাহমুদা কর্মস্থলে এক ছেলের বহুবার প্রেমের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে রাজি হয় সে। অতঃপর নানা অজুহাতে বাড়িতে ডেকে ধর্ষণ করে তাকে। আমি আরও একসাথে চাকরি করছিলাম, আমি আর মুসা। পরে এক পর্যায়ে এসে আমার অনেক কথা বলছে, অনেক ডিস্টার্ব করছে। পরে এক পর্যায়ে আমি রাজি হয়েছি।
আমার বলছে তুমি আমার বাসায় আসো, যে আমার আম্মু তোমার দেখবো। পরে আমি গেছি, রাত্রেবেলা যেতে বলছে তোমার আম্মু কই, পরে দেখি না আমার আম্মু দেয়। পরে আর কি আমার অনেক খারাপভাবে স্পর্শ করছে কি। পরে জানাজানি হয়ে গেছে, পরে আর কি মামলা করে দিস অন্য কোর্টে, পরে মামলা করে দিছি। পরে আর কি আর ধরে নিয়ে গেছে, এখন কোর্টে ইয়াতে জেলে আছে। তোমাকে বিয়ে করতে চাই নাই পরে? না শিকার দিতে আছে, বিয়ে করতে চাই নাই দেখে মামলা করছো? হ্যাঁ। পরে আবার ওর আগের বউ আছে। এই ঘটনা তোমার সাথে কয় মাস আগে ঘটেছে? আমার 2 বার নিয়েছিল ওর বাসায়, শেষবার 5 মাস আগে ছিল আর কি। তো এই মাস শেষ হলে 9 মাসে পড়বো আমার। তুমি কি বাচ্চা রেখেছো নাকি অ্যাবর্শন করেছো? রেখেছি। এটি তো গেল কেবল একজন, এরকম আরো হাজার হাজার নারী ও শিশুরা পথে ঘাটে স্কুলে যাওয়ার পথে নানা ধরনের স্টকিং ও হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় অনেক ছেলেরা থাকলে অনেক সময় বিরক্ত করে, আবার ইপ্লিজিং করতে চায়, তারপরে অনেক সময় খারাপ ধরনের কথা বলে। আমরা আর কি বলবো, আমাদের কিছু বলার থাকে না। তারা যখন আমাদের কিছু বলে আমরা আমাদের মতো চুপচাপ থাকি, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা কিছু বলতে পারি না। বাবা মাকে জানাও বা শিক্ষক? হ্যাঁ, বাবা মাকে জানাই, আবার অনেক সময় শিক্ষকদের জানাই, বড় যারা আছে সিনিয়র আপু বা ভাইয়া তাদেরকে জানাই। তারা এটা প্রতিবাদ করে অনেক সময়, কিছু কিছু সময় করার পরেও ছেলেরা মানে না, ডিস্টার্ব করে থাকে। এক পর্যায়ে যে বাবা মায়েরাও তাদের অল্প বয়সেই বিয়ে দিতে বাধ্য হয়ে যায় শুধুমাত্র মেয়ের নিরাপত্তা নিশ্চিতকরণের কারণে। তো মেয়েরে আবরিয়া বলিয়া দেই তুই আবে ইয়া করিস না, কোনো রাগ দই তুই ইয়া করিস না, আমাদের আইয়া বলবি, আমরা হেরা বাপ মারা বুঝুম, কোনো হয়েছে করবি না ওরে গাড়ি, মাইসে খারাপ করব, তা আর কিছু বলে না। বিচার দিলে আরও অত্যাচারই বেশি করে, আর কেউ আছে বিচার দিলে মানিয়ে যায়, আরও বেশি করে ডিস্টার্ব করে মেয়েদের। মানে কমে না, এটা কমে নাই? কমবো কেমনে, তোমার লাগে তো আমি পারতেছি না, আইন প্রশাসন করলেও আরও বেশি করে করে। তো মেয়ে নিয়ে বাড়িতে বিয়ে শাদি, এই বাড়িতে ছেলে মেয়ে দেখে, এই ছেলে দেখে ভালো তো না, তো মেয়ে বিয়ে দিয়ে দিন। 5 পর্যন্ত পড়ানোর পরে যে না গরিব মানুষ এত পড়াইতাম না। 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে সারা দেশে 1036 জন কন্যা সহ 2362 জন নারী নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 505 জন, বিভিন্ন কারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শিশুকন্যা সহ 486 জন নারীকে, যাদের মধ্যে 261 জনই 18 বছরের কম বয়সী শিশু। এছাড়া বিগত 2019 থেকে 2023 সাল পর্যন্ত 5 বছরে 12,583 নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের আসলে সচেতনতার অভাবের কারণেই কিন্তু একটা মানে আমরা বিভিন্নভাবে কিশোরী মেয়েরা বা শিশুরা বিভিন্ন অপরাধের বা নারীরা আমরা বিভিন্ন অপরাধের শিকার হচ্ছি। পরিবারের মধ্যে যদি দেখেন একটা অপরাধ ঘটতে যাচ্ছে, এই পরিবারে যে ব্যক্তিটা তাকে এই শিশুটার সাথে, যে কিশোরী মেয়েটার সাথে যে অপরাধের শিকার করছে বা রেপের বা সেক্সুয়াল অ্যাবিউজ তাকে করছে, প্রথমে অবস্থায় তাকে কিন্তু খুব ভয় দেখায় যে না তুমি কাউকে বলবা না, তুমি এটা কখনো বলবা না, তোমাকে মেরে ফেলবো বা তোমার মা বা তোমার পরিবারের কারো ক্ষতি করব। এই যে বিষয়গুলি বলে তাকে একটা মানে মানসিকভাবে একটা চাপ দিয়ে রাখে, সে কিন্তু তখন ওই ভয়ে কথাটা বলতে পারে না, এবং তার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এই অপরাধগুলা কিন্তু হয়ে থাকে। প্রতিদিন গড়ে দিনে 30টি মামলা হচ্ছে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে। পুলিশের হিসাব বলছে 2023 সালে দেশে 3028টি খুন ও 5202টি ধর্ষণের মামলা হয়েছে। BNWL এর উপদেষ্টা বলেন, অনেক মামলা রায় হয় কিন্তু শেষ পর্যন্ত কার্যকর হয় না। মামলাগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি হচ্ছে সেটি নিয়ে সঠিক মনিটরিংও নেই। আবার অনেকেই জানেন না নারী ও শিশু সম্পর্কে আইনি বলয়ের কথা। উত্ত্যক্ত করা অথবা ইংরেজিতে যদি বলি স্টকিং, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে হচ্ছে। কিন্তু সেইখানের জন্যে যে কমিউনিটির একটা রোল, তারপরে স্কুলগুলো থাকলে স্কুলের টিচারদের সামনে এলাকা, যার এলাকায়, সেখানে কিন্তু আমাদের 2010 সালে একটা কেস করেছিলাম, যেখানে কিন্তু এই যেটা ইপটিজিংয়ে স্টকিং বলা হয়েছে এবং কী কী জিনিস এটার ভিতর পড়বে সেটাও কিন্তু যে আমাদের 9 সালে যেটা যৌনহরানির জন্য যে নীতিমালা ওইটাই থাকবে। সেই অনুযায়ী সরকারের বিশেষ করে কমিউনিটি থেকে আরম্ভ করে পুলিশের বিভিন্নভাবে সবার কিন্তু অনেক কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরেও অ্যাক্সেস টু ইনফরমেশন এবং শিশু বান্ধব থানাগুলা তারা সঙ্গে সঙ্গে কেসটাকে নিবে এবং তাকে একটা প্রোটেকশন বলয়, এই ভিকটিমকে একটা প্রোটেকশন বলয়ের ভিতরে রাখতে হবে।
আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন ও মানবন্টন প্রকাশ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আবারও বিভাগ ভিত্তিকভাবে দশম শ্রেণীর পাঠদান শুরুকে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করে 2012 সাল থেকে চলিত শিক্ষাক্রম আবারও বাস্তবায়ন করা হয়। এতে করে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য নতুন বই তৈরি এবং পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। এনসিটিবির নিজস্ব ওয়েবসাইটে সিলেবাস এবং মানবন্টন নিয়ে গত শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষার প্রস্তুতির জন্য কম সময় থাকায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা ছোট সিলেবাস নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মানবন্টনে কিছু পরিবর্তন করা হয়েছে। 2012 কারিকুলাম অনুযায়ী তাদেরকে বার্ষিক পরীক্ষা নেওয়ার আমরা ব্যবস্থা করেছি এবং বার্ষিক পরীক্ষার এমনভাবে সিলেবাসটা আমরা করেছিলাম যাতে করে তারা যে বিষয়গুলো 2012 কারিকুলামে সাথে বিদ্যমান বইগুলোতে মিল আছে সেগুলো দিয়ে আমরা বার্ষিক পরীক্ষার আয়োজনটা করেছিলাম। এবার আমরা তাদের জন্য আমরা যে সিলেবাসটা করেছি সেটা কারিকুলামে যে অংশটা অপরিহার্য সেগুলোকে সেই অধ্যায়গুলিকে বা সেই টপিকগুলিকে বিষয়বস্তুগুলিকে আমরা রেখেছি যাতে আবার ইন্টারমিডিয়েটে মানে এইচএসসির সময়ে যখন তারা একাদশ দ্বাদশে পড়াশোনা করবে তখনও যেন আবার এই শর্ট সিলেবাসের কারণে তাদের ইন্টারমিডিয়েটের পড়াগুলি পড়তে অসুবিধা না হয়। এনসিটিবির চেয়ারম্যান আরও জানান, আগামীতে সরকারি কোনো বড় রদবদল না হলে ধারাবাহিকভাবে আগামী বছরগুলোতে স্বাভাবিক নিয়মেই এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। আমরা আসলে শিক্ষার্থীদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে বেশি রাখতে চাই না, তবে 2012 কারিকুলাম অনুযায়ী যে মানবন্টন আমরা দিয়েছি যদি 2012 কারিকুলাম ঠিক থাকে এবং এই পাঠ্যপুস্তক ঠিক থাকে তাহলে খুব বেশি পরিবর্তন আগামী বছরে হবে না। যদি আবার কারিকুলামে পরিবর্তন হয়, পাঠ্যপুস্তকের অর্গানাইজেশনে পরিবর্তন হয় তাহলে হয়তো মানবন্টনে তখন হয়তো ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আবারও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীরা লাভবান হবে। যে এই উদ্যোগটা সরকার নিয়েছে অবশ্যই আমাদের জনগণের পালস বুঝে, অভিভাবকদের পালস বুঝে, শিক্ষার্থীদের পালস বুঝে, কারণ দীর্ঘদিন কিন্তু আমাদের এই এসএসসি পরীক্ষা পর্যন্ত বিভিন্ন বিভাগ ছিল, বাণিজ্য, কলা, বিজ্ঞান। তো সেই বিভাগটা হঠাৎ যখন উঠিয়ে দেওয়ার একটা ঘোষণা হলো তখন কিন্তু জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। তা আমার মনে হয় বৃহত্তর জনগণের পালস, শিক্ষার্থীদের পালস বুঝে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। তবে এর স্থায়িত্বের উপর নির্ভর করছে যে আগামী দিনগুলোতে যেন শিক্ষার্থীরা আবার কোনো পরিবর্তনের মুখোমুখি না হয়, এই পরিবর্তনটা যেন স্থায়ী হয় এবং গঠনমূলক হয়, তবেই শিক্ষার্থীরা এর ফলটা পাবে। আবারও যেন পরীক্ষা পদ্ধতিতে পরিমার্জন পরিবর্ধন করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ফলে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে দেশে। 2024 সালে পুরো বছর জুড়ে ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে মশা নিয়ন্ত্রণে কার্যকরী জাতীয় উদ্যোগ না থাকায় দেশে বছরব্যাপী ডেঙ্গু সংক্রমণ চলছে। বাড়ির আশেপাশে যেন পানি জমতে না পারে সেই বিষয়ে জনসাধারণের সচেতন হওয়ার তাগিদ। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। দেশের ইতিহাসে 2024 সালের ডিসেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড করা হয়েছে। আক্রান্ত হয়েছে ৯,৭৪৫ জন এবং ৮৭ জন মারা গেছে। এক বছরের ডেঙ্গুতে ৫৭৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১,২১৪ জন। বিশ্ব ব্যাংকের 2021 সালের এক তথ্য বলছে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দায়ী। খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে শীতকালটা, তার মানে টেম্পারেচার যেটা আছে সেটাও এখনও টেম্পারেচারটা ভেরি সুইটেবল মসকিউটো গ্রো করার জন্য, হ্যাঁ মসকিউটোর লার্ভা গ্রো করার জন্য এবং ডিম পারলে বাচ্চা ফোটার জন্য। এই টেম্পারেচারও কিন্তু যথেষ্ট। যখন টেম্পারেচার 15 ডিগ্রির নিচে নেমে যায় তখন একটু সমস্যা হয় ওদের, কিন্তু 15 ডিগ্রির উপরে থাকলে কিন্তু এটা গ্রো করে। এবং মশার যে এই ডেঙ্গুর মশাটা আগে দেখা যেত যে আমরা বর্ষাকাল শুরুর সাথে সাথে যখন নতুন বৃষ্টি পড়তো ওই তখনই শুরু হয়ে যেত, তাই না? এবং বর্ষাকালে আস্তে আস্তে কমে যেত।
যেত, হ্যাঁ, এবং ড্রাই সিজনটা কমই থাকতো। এখন দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু হচ্ছে। এটার মূলত কারণটা হলো যে টেম্পারেচারটা যেটা, সেই টেম্পারেচারটা সারা বছরই ওদের গ্রো করার জন্য, ওদের বংশবৃদ্ধির জন্য খুবই সুইটেবল। কীটতত্ত্ববিদদের মতে ডেঙ্গুর এসব প্রজনন ক্ষেত্রের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নেই। ডেঙ্গু মশার প্রজননের সঠিক তাপমাত্রা পরিবেশে বিদ্যমান থাকা ও যেখানে সেখানে পানি জমে থাকায় এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। আমরা যদি এই জিনিসটাকে, এই মশা নিধন করতে না পারি, আমাদের আসলে শুধু বর্ষা মৌসুমেই কিন্তু পানি জমে না, হ্যাঁ, এখন এমন ঢাকা শহর বা যে সমস্ত জায়গায় পানি জমার হারটা কিন্তু অনেক বেশি, এবং দেখা যায় যে ছোট ক্যান, টায়ার, হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই পানি জমে থাকে, এবং এই এডিস আর্জেন্টিস অল্প পানি যেখানে থাকে সেখানেই জন্মে। ফলে শুধু বর্ষা না, এটা সারা বছরই এখন চলে আসতেছে। চিকিৎসকদের মতে জলবায়ু পরিবর্তন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারের সংস্থাগুলোর কার্যক্রমের যথেষ্ট ঘাটতির ফলে শীতকালেও ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু ঘটছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি সংস্থাগুলো কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মানুষের সচেতনতাও বাড়তে হবে বলে মত বিশেষজ্ঞদের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। অভিভাবকদের অসচেতনতায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে শিশুদের। সামান্য অসুখে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে বিপদে পড়ছে অল্প বয়সীরা। চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে, না বুঝে অ্যান্টিবায়োটিক সেবন করলে একটা সময় মানবদেহ স্বাভাবিক আচরণ করবে না। রিপোর্ট করছে সাদিক আনাম সাদ। অসুখ হলে ওষুধ খেতে হয়, এ কথা আমরা সবাই বুঝি, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহারের সংখ্যাও কম নয়। কারো অবহেলায়, আবার কেউ অর্থ সংকটে সঠিক নিয়মে খায় না প্রয়োজনীয় ওষুধ। দুশ্চিন্তার কারণ হলো এ থেকে বাদ যায় না শিশুরাও। অনেকেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ শিশুদের সেবন করান বুঝে না বুঝেই। ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলেও তার বাস্তবায়ন নেই। এখনো অনেক ফার্মেসিতেই অনিয়ম চোখে পড়ে। প্রেসক্রিপশন সেলটা অগ্রাধিকার সবচেয়ে বেশি, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যান্টিবায়োটিক এবং ঘুমের ওষুধ। কোনো শাখাতেই আমরা প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক বিক্রি করি না। আর যদি কেউ নিতে আসে, তখন আমাদের এগ্রেড ফার্মাসিস্ট রাখা আছে সব জায়গাতেই। এগ্রেড ফার্মাসিস্টের পরামর্শ নিতে বলি বা ডাক্তারের পরামর্শ নিতে বলি। হ্যাঁ, নিতে তো আসে অনেকেই মনে করেন প্রেসক্রিপশন তো ক্যারি করে না সবাই, প্রেসক্রিপশন বাসায় রেখে আসে, তারপরে মনে করেন যে ওষুধ নিতে আসে। তারা তো অনেকেই এখন তো সব এডুকেটেড পারসন, সব তো মনে করেন যে আপনার বাসায় দিকে আসে অথবা ফোনে পাঠায় দেয়, এভাবেই নেয়। এগুলো জেনারেল প্রোডাক্ট দেওয়া যায়, প্যারাসিটামল, এই টাইপের হালকা জ্বর, ঠান্ডা, সর্দির এই টাইপের ওষুধগুলো আমরা দিই। আর ঘুমের ওষুধ, ওই টাইপের সব ধরনের ওষুধই আমরা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করি না। টোটালি আসে অনেকেই নিতে, আমরা টোটালি বিক্রি করি না। এটা পরিচিত হইলে দু একজনকে দিই আর কি, যেগুলো মনে করেন যে আমাদের একদম খুবই ঘনিষ্ঠ পরিচিত, তাদেরকে দিই। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানবজাতির জীবন রক্ষার প্রধান উপাদান হচ্ছে অ্যান্টিবায়োটিক। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে মানবদেহে ওষুধের কার্যকারিতা কমে যায়। আপনার রোগ ব্যাধি যা হোক, যে কোনো সমস্যার জন্য আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, নিকটবর্তী হসপিটালে যাবেন, চিকিৎসক ডিসাইড করবে যে আপনার কোনো ওষুধ দরকার অথবা অ্যান্টিবায়োটিক দরকার কিনা, এ ব্যাপারে ডিসিশন নেবে। অ্যান্টিবায়োটিকের মিস ইউজ এই মিস ইউজের জন্য আজকে এই অ্যান্টিবায়োটিক অধিকাংশ ক্ষেত্রে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। ফার্মেসিম্যানের সচেতন হতে হবে এবং মিডিয়াকে সচেতন করতে হবে যে উইদাউট প্রেসক্রিপশনে যাতে কোনো প্রকার ওষুধ না কিনে খায়। এজন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি শিশুদের রোগবালাই সম্পর্কে আরও জানতে ও মানতে অভিভাবকদের তাগিদ দেন চিকিৎসকরা। একদিকে আর্থিক সমস্যা, অন্যদিকে অসচেতনতা। ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কেনা বন্ধ করা সরকারের উদ্যোগ থাকলেও তার এখনও বাস্তবায়ন দেখা যায় না। নতুন সরকারের এ বিষয়ে তৎপরতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। সাদিক আনাম সাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পড়াশোনার পাশাপাশি এখন অনেক শিক্ষার্থীরাই খাবারের ব্যবসা করছে। এবার এমনই দুজন কিশোরের সাথে কথা বলি আমরা। অভাব দারিদ্রতা দূর করতেও নিজ খরচ চালানোর পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করছে তারা। প্রত্যেক মাসে আয় করছে প্রায় 1 লক্ষ টাকা। আরও জানাচ্ছে মারিয়া আফরিন মাহি। এইচএসসি প্রথম বর্ষে পড়ুয়া শিক্ষার্থী আরাফাত ও ইমন অল্প বয়সে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলেছে। পড়াশোনার পাশাপাশি আগারগা দিয়েছে একটি ফুড কোর্ট, যা 2 বছর চালাচ্ছে। আমার দোকানের বয়স হচ্ছে 2 বছর, আর এর আগে আমি আর কি 6 মাস একটা আমার বড় ভাই আছে, ওনার থেকে আর কি আমার কাজ শেখাও। আমার ফ্যামিলি আর কি এত বড় লোক না, আবার এত গরিবও না, মধ্যবিত্ত ফ্যামিলি। আমার আব্বু একটা চাকরি করে, আমাদের ফ্যামিলি আর কি ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়, তাই ভাবলাম যে একটা কিছু করি, নিজেও চলে আবার ফ্যামিলিকেও চালাই। পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই তাদের ছোট এই প্রয়াস।
দৈনিক 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করছে তারা। আমার পড়াশোনা খরচ আমি নিজেই চালাই, প্লাস হচ্ছে আমি দোকান থেকে আমার যা ইনকাম আসে ওটা আমি ফ্যামিলিকেও দিতে পারি। তো ব্যবসা শিক্ষা নিয়ে পড়ার কারণে আর কি ওইখান থেকে একটা অভিজ্ঞতা জাগছে, বা হচ্ছে যে একটা আগ্রহ আছে যে আমি ব্যবসাও করবো। আর আমার ছোট থেকে নিয়ত ছিল যে আমি নিজের যোগ্যতা আর কি দাঁড়াবো আর কি। আমার চাকরি যে আর কি ওইটা আমার পছন্দ না, কারণ আমার হচ্ছে যে আমি চাই আমার নিজের স্বাধীনতা মতো চলতে। তাদের ছোট্ট ফুড কোর্ট ভিড় জমাচ্ছে ছোট থেকে বড় সব বয়সী মানুষ। আমাদের সন্তানরা যখন চাকরির পিছনে দৌড়াদৌড়ি করে ঘুরে হয়রান হয়, তখন তারা নিজেরাই যখন উদ্যোগ নিয়ে একটা ভালো ব্যবসায় দাঁড় করায় বা নিজেরা পরিশ্রম করে, অন্যদিকে মন না দিয়ে তারা সততার সাথে ব্যবসা করছে এবং নিজের খরচ নিজে চালাচ্ছে, এটা তো অসাধারণ একটা উদ্যোগ। মানে এরকম সবারই হওয়া উচিত, এভাবে আসা উচিত সামনে, এবং বাচ্চারা এটা তো অনেক হ্যাপি ফিল করছে আর কি। অল্প বয়সে সর্বমূল্যে এবং সুস্বাদু খাবার তুলে দিচ্ছে ক্রেতাদের কাছে, এতে খুশি এখানে আসা ক্রেতারা। ভালো, অনেক মজা, অনেক মজা, আমার তো অনেক মজা লাগে। সমাজের বাঁকা চোখকে উপেক্ষা করে এগিয়ে গেলে যে কোনো উদ্যোগী আলোর মুখ দেখতে পারবে, তারাই এর বড় উদাহরণ। যে বয়সে বই খাতা বন্ধু বান্ধব নিয়ে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে একজন উদ্যোক্তায় পরিণত হয়েছে কলেজ প্রথম বর্ষে পড়া এই দুই কিশোর। পড়ালেখার পাশাপাশি চালাচ্ছে নিজের ফুড কোর্ট। অনেকের কাছে হয়ে দাঁড়িয়েছে একজন অনুসরণীয় ও অনুপ্রেরণা হিসেবে। স্বপ্ন পূরণ হোক এভাবে করেই। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215 বাংলাদেশ। এছাড়া তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 0131770842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।